প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় ইন্স্যুরেন্স খাতে বিপর্যয় কেন। আর এই প্রশ্ন নিয়ে আমাদের স্টুডিওতে দুজনের সাথে আলোচনা করব। রয়েছেন আমাদের সাথে সুলতান আবেদিন মোল্লা, সাবেক সদস্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এবং রয়েছেন সৈয়দ শাহরিয়ার হাসান, প্রধান নির্বাহী, পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে শুধু এতটুকুই জানিয়ে রাখতে চাই, 1973 সাল থেকে দেশে বীমার কার্যক্রম শুরু হয়েছে। এই গেল 50 বছরে এ পর্যন্ত 81টি কোম্পানি বিভিন্নভাবে কাজ করছে বিমায়, সাধারণ বিমায় এবং জীবন বিমায়। এই 81টি কোম্পানির কাছে এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 7,500 কোটি টাকার বিমা দাবি অনিষ্পত্তি রয়ে গেছে এবং এর অঙ্ক ক্রমেই বাড়ছে। একইভাবে তামাদি হিসেবের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ আইডিআরের, যেটা আমরা বলি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে সর্বশেষ হিসেব, সেখানটাতে দেখা যাচ্ছে যে 26,000-এর বেশি বিমা দাবি তামাদি হয়ে আছে বিমা। তো এই অবস্থা কেন? এরই মধ্যে 32টি কোম্পানি চিহ্নিত করা হয়েছে যারা খুবই নাজুক। তার মধ্যে 15টির মতো কোম্পানি একেবারেই নাজুক। এর একটি বড় অংশ এখন সরকার একীভূত করবার চিন্তা করছে। সেটিকে নিয়ে একটি ইন্স্যুরার, যেটিকে বলা হয় যে একটি আইন বা একটি খসড়া তৈরির জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের এফআইডিতে পাঠানো হয়েছে। সেই জায়গায় কি হবে তাহলে বীমা খাতের যারা পলিসি হোল্ডার এবং যে সমস্ত কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে, সেই পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর শেয়ার হোল্ডারদের বা কী হবে, সেই আলোচনা আমরা আজকের এই অতিথিদের সঙ্গে করব এবং তাদের কাছ থেকে শুনব। প্রথমেই যেতে চাই জনাব সুলতান আবেদিন মোল্লা, আপনার কাছে। আপনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ছিলেন, কাজ করেছেন। আমাদের বীমা খাত কেমন আছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনি তো নিজেই উল্লেখ করেছেন যে আমাদের বীমা খাতের বর্তমান পরিস্থিতিটা আপনি কিছুটা অলরেডি উল্লেখ করেছেন যে বীমা খাত ভালো নেই। তো আপনি এটাও উল্লেখ করেছেন যে স্বাধীনতা 73 সনের পর থেকে বীমা খাত আজকের এই 50-52 বছরে কি পরিস্থিতির সৃষ্টি হলো। আমি যদি আরেকটু পিছনে যাই, বাংলাদেশের এই ভূখণ্ডের বীমার ইতিহাস 100 বছরের পুরনো। হ্যাঁ, দিদেন পাকিস্তান আমলেও অনেকগুলি কোম্পানি এখানে কাজ করেছে, কিন্তু তাদের হেডকোয়ার্টার ছিল করাচিতে, বাট এখানে ব্রাঞ্চ অফিস হিসাবে কাজ করেছে। এবং সেই ব্রিটিশ আমল থেকে দেখেন, আমার বীমা আইন হলো 1938 সনের প্রথম বীমা আইন। তার মানে সেই ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলে বীমা কোম্পানিগুলি কাজ করে আসছে। স্বাধীন বাংলাদেশের ভিতরেই থাকে। তারপরে স্বাধীন বাংলাদেশে আসার পরে প্রথম আপনার কর্পোরেশন বীমা, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন কাজ শুরু করলো, এবং পরবর্তীতে 1986-87 দিকে প্রাইভেট সেক্টরে বীমা কোম্পানি, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির সাথে সাথে বীমা কোম্পানিও প্রাইভেট সেক্টরে অনুমোদন পায় এবং তারা প্রাইভেট সেক্টরে কাজ শুরু করে। আপনার হ্যাঁ, বীমার সবচেয়ে মূল জিনিস যেটা বীমা উন্নয়নে, সেটা হলো সচেতনতা এবং জ্ঞান। বীমা জ্ঞান আসলে যে একজন লোকের যে তার জীবনের সমস্ত কিছুতেই বীমার প্রয়োজন হয়, এই জ্ঞানটা থাকতে হয়। অ্যাট দ্য সেম টাইম তার সচেতনতা থাকতে হয় এই প্রোডাক্টটা কেনার জন্য। এইখানটাতে অনেকটা দুর্বল বীমা সেক্টর। এই দুর্বলতার পিছনের মূল কারণ হলো আসলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে হওয়া উচিত ছিল, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে হয় নাই। হ্যাঁ, আর দ্বিতীয় হলো, তাও প্রাইভেট সেক্টরে কোম্পানি আসার পরে এই প্রাইভেট সেক্টর আপনার যদিও দায়িত্ব ছিল সরকারি দুইটা কর্পোরেশনের এই বীমাটাকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা তখন তারা পারে নাই, এখন পর্যন্ত পারে নাই। না পারার কারণে প্রাইভেট সেক্টর তার নিজের ব্যবসার খাতিরের জন্য তারা আপনার বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স প্রান্তিক লেভেলে গেছে।
হ্যাঁ, ভিলেজ লেভেলে, তাতে করে মানুষ বিমাটা কিছুটা চিনছে। এবং একটা সময় বিশেষ করে 2000 সনে যতগুলি নতুন কোম্পানি দেওয়া হলো এবং 2000 আগে, এরা একটা সময় মোটামুটি আপনার একটা সৃষ্টি করতে পারছিল যে বিমা করতে হবে, বিমা করাচ্ছিল। কিন্তু সেটা তাদের যে ব্যবহার, তাদের যে বিমা আসলে কি, আমি যদি প্রথমেই যাই যে বিমা কি, বিমা হলো একটা চুক্তি। হ্যাঁ, কিসের চুক্তি? এটা রিস্ক টেকিং এর চুক্তি, হ্যাঁ, যে ঝুঁকির চুক্তি। তো চুক্তিতে দুইটা জিনিস থাকে, দুই পার্টির চুক্তি এটা, বিমা গৃহীতা আর বিমাকারী ইন্স্যুরার। তাহলে ইন্স্যুরার সে প্রোডাক্ট দিবে, বিমা গৃহীতা সে প্রোডাক্টটা কিনবে, তার দায়িত্ব হলো প্রিমিয়ামটা সঠিক সময়ে তাকে দেওয়া। এই প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বিমাকারীর দায়িত্ব হলো তার যখন এটা ক্লেম হবে তখন তাকে ক্লেমটা দেওয়া। প্রবলেমটা পাচ্ছে ওখানেই, ক্লেম হচ্ছে, ক্লেমটা দিচ্ছে না। দুরকমভাবে ক্লেম হতে পারে। নন লাইফের ক্ষেত্রে একটাই ক্লেম, সেটা হলো তার অ্যাক্সিডেন্ট ক্লেম। আর লাইফের ক্ষেত্রে, হ্যাঁ, লাইফের ক্ষেত্রে বিমাকে জীবনের ঝুঁকি এবং জীবনের ঝুঁকির পাশাপাশি আবার বলা হয় যেটা এন্ডোমেন্ট পলিসি, যে শুধু ঝুঁকি মানুষ অনেক সময় চায় না, কারণ একটা ইয়াং লাইফ, সে তার মরার কথা চিন্তা করে না। তো তার ফলে হয় কি, সে ইনভেস্টমেন্ট হিসাবে এটাকে নেয় এবং বিমা কোম্পানিগুলি ওই প্রোডাক্ট দেয় যে তোমার ঝুঁকিটাও আমি গ্রহণ করলাম, এবং যদি এর মধ্যে তুমি মারা যাও, যে কোনোভাবেই হোক, স্বাভাবিকভাবে মৃত্যু হোক বা অ্যাক্সিডেন্টের ভাবে মৃত্যু হোক, তোমার যে বিমা অঙ্ক যেটা, সেটা কোম্পানি পরিশোধ করবে। আজকে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এইরকম প্রায় অনেক কোম্পানি, নন লাইফে অনেক কোম্পানি আছে, তারা ক্লেম সেটেল করতে পারছে না। আর লাইফে প্রায় 15টা কোম্পানি আছে তারা এই আপনার ম্যাচুরিটি ক্লেমও দিতে পারছে না, বা বিমার যে লোক যে মারা গেছে সে ক্লেমও দিতে পারছে না। বর্তমানে আমরা আবার আসবো আপনার কাছে জনাব সুলতান আবিদিন মোল্লা। আমরা এবার একটু যেতে চাই সৈয়দ শাহরিয়ার হাসান আপনার কাছে। আমরা শুনছিলাম যে লাইফে এবং নন লাইফে যে বিমা ক্লেম দিতে পারছে না, সেটি একটি ইস্যু। আরেকটি ইস্যু হচ্ছে এই যে তামাদি হয়ে যাচ্ছে এবং বিমা তামাদির সংখ্যা ক্রমেই বাড়ছে, এর কারণটা কি? এবং এর তামাদি হয়ে গেলে যিনি ইন্স্যুরার এবং যে কোম্পানি, উভয়ের মধ্যে কে বেশি ক্ষতিগ্রস্ত হন, এবং যে টাকাটি প্রিমিয়াম হিসাবে দেয়া হয়ে যায় ইতিমধ্যে, সে টাকাটির অবস্থা কি হয়, কে পায়, কিভাবে পায়? ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে আমি টেলিভিশন কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজনের জন্য। অনুষ্ঠানটা খুবই সময়োপযোগী। তো আজকে আপনি আমার যে প্রশ্নটা করেছেন, আসলে এটা মোস্টলি রিলেটেড টু লাইফ। আমি কিন্তু লাইফ না, আপনি তো ইন্ডাস্ট্রিরই একজন। হ্যাঁ, ইন্ডাস্ট্রির একজন, কিন্তু লাইফ অ্যান্ড দুইটা একদম কমপ্লিট। আমার মনে হয় এইটা সুলতান সাহেব আমার সহ উনি আরো ভালো বলতে পারবেন। তো যেই কথাটা হচ্ছে যে জেনারেলে যেটা নন লাইফ ইন্স্যুরেন্স, সেখানে তামাদি বলে কোনো কথা নাই। সেখানে তামাদি বলে কোনো কথা নেই। কোনো একটা ক্লেম লস হলে সেটা ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনের পরে যে সার্ভে রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অনুযায়ী ইট উইল বি পেইড বাই দি ইন্স্যুরার। তো এই ইয়েটা হয়। তো আর যেইটা আপনি লাইফের বেলায় বললেন যে অনেক ক্ষেত্রেই বিমা ইয়েগুলো তামাদি হয়ে যায়। তামাদি হয়ে যায় এই কারণে, অনেক সময় এদেরকে যখন বিমা আপনার গ্রাহককে বিমা গ্রহীতা যখন বিমাটা নেন, উনি কয়েকটা ইনস্টলমেন্ট দেওয়ার পরে হয়তো ভুলে যান, আবার কিছুদিন পরে আবার দেন, এরকম করে করে তার আসলে পলিসিটা ল্যাপস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দাবিটা কিন্তু কোনো দিনই, এটা তো তামাদি হয়ে গেল, তো সে বাতিলই হয়ে গেল। কিন্তু যদি সে মারা যায়, বিমা প্রিমিয়াম সঠিক মতো দেওয়া হয়, তাহলে কিন্তু তারটা তামাদি হওয়ার কোনো ইয়ে নাই। না, সেই আলোচনা তো আপনি বলছেন যে মারা গেলে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেটা তো সে পাবেই, কিন্তু আমরা দেখছি কন্টিনিউয়াস তামাদি হচ্ছে। আপনি জেনারেলের কথা বলছেন, আমরা জেনারেলেও দেখছি যে মাত্র টোটাল ক্লেমের মাত্র 35% পরিশোধ করা হয়, আর 65%ই এখন এই পরিশোধের বাইরে অনিষ্পত্তি অবস্থায় রয়ে গেছে। সেটি কেন হচ্ছে জেনারেলে? এটা একটা সুন্দর করেছেন যে এইখানে দেখেন যে অনেকগুলি পার্টি ইনভলভ রয়েছেন। একে তো হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আপনার
একটা লেভেল প্লেয়িং ফিল্ডের ভিতরে নাই। তার জন্য অনেক সময় দেখা যাচ্ছে বেশ কিছু ছোট কোম্পানি কিংবা আইএ কোম্পানি এখানে অনেক রকম আনএথিক্যাল প্র্যাকটিসগুলো চলছে। ফলে হচ্ছে কি আপনার এরা হিউজ হারে যা মানে এজেন্সি কমিশন নামে যেইটুকু টাকা ডিসকাউন্ট করা যাচ্ছে তার থেকে অনেক বেশি করছে। অ্যান্ড ফর এক্সাম্পল ধরেন একটা মেরিন পলিসি যদি 50% ডিসকাউন্ট করে দেয়, সে ডিসকাউন্ট করে নিচ্ছে, তাহলে তার কাছে থাকছে 50%। এই এবং রিইনস্যুরেন্স যদি প্রপারলি করা যায় তাহলে দেখা যায় থাম্ব রুল অনুযায়ী ছোটো টাইপের ইন্স্যুরেন্স আর বড় নিয়ে থাম্ব অন অ্যান এভারেজ সেই কোম্পানির প্রায় 45% চলে যায়। তাহলে এইখানে 95% চলে গেল। যেই ব্রাঞ্চটা প্রকিউর করছে তার পিছনে আমার 20% যায়, তাহলে এখানে হয়ে গেল আপনার 115%। আমার হেড অফিস কস্টিং চলে যায় অ্যানাদার 15%, 130%, প্লাস আমি যেটা রিটেন করি অ্যাজ মাই ওন রিটেনশন সেটারও তো একটা অংশ আছে, সেটাও 10%, তাহলে 145%। মানে শুরুতেই আপনার এই যদি অবস্থা হয়ে থাকে, হ্যাঁ ডিসকাউন্টিং এর, যেহেতু লেভেল প্লেইং ফিল্ড নাই, কন্ট্রোলিং অথরিটি সেরকম প্রপার কন্ট্রোল নাই এই সিস্টেমটার উপরে, এর জন্য এইখান থেকে প্রথম থেকে কোম্পানিগুলোকে শিক্ষারেই ইয়েতে নিয়ে শুরুটাই হয় একটি অশুভ প্রতিযোগিতার মধ্য দিয়ে। ধন্যবাদ জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার আমাদের অতিথিদের সঙ্গ নিয়ে ফিরবো আপনাদের সাথে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমি আপনার কাছেও আসব। এই যে আনসেটেল, আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন সুলতানুল আবিদিন মোল্লা, সাবেক সদস্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এবং রয়েছেন সৈয়দ শাহরিয়ার হাসান, প্রধান নির্বাহী পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি। আবার আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুরু করতে চাই সুলতানুল আবিদিন মোল্লা আপনার কাছ থেকে। এই যে আমরা বলছি যে তামাদি হিসেব তামাদি হয়ে যাচ্ছে, এর একটি বিশাল অঙ্ক টাকা, সেটির ভাগিদার কারা হচ্ছে, কারা পাচ্ছে, সেটির অংশ কোথায় কোথায় যাচ্ছে বা সেটির বন্টনটা কিভাবে হচ্ছে, এটি একটি জায়গা। আরেকটি হলো যে আপনার এই যে আনসেটেল ইস্যু যেগুলো বা যে বিমা দাবিগুলো অনিষ্পত্তি অবস্থায় আছে, আমরা দেখলাম জীবন বিমার চেয়ে সাধারণ বিমার এর অংশটা অনেক বড়। কেন, কারণটা কি? আচ্ছা, আমি এখানে আপনি আমাকে দুটো প্রশ্ন করছেন। একটা হলো ল্যাপস পলিসি তামাদি, তারপরে আসে সাধারণ বিমার ক্লেম। ল্যাপস পলিসি যদি আমি একটু গভীরে আলোচনা করি, তাহলে এর ল্যাপস পলিসি সৃষ্টি হওয়ার আগে যে পলিসিটা ইস্যু হয়, এইটার একটা প্রিন্সিপাল আছে যে কার কাছ থেকে পলিসি আসবে। এখন এক ভদ্রলোক ধরেন সে মাসে আপনার 2000 টাকা সেভ করে, কথার কথা, তো তাকে যদি আপনি এমন একটা পলিসি দেন যে তাকে 10,000 টাকা প্রিমিয়াম দিতে হবে, সেইটা তার পক্ষে ওই প্রথমবার তো তাকে হয়তো একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয় কমিশন থেকে, সে আগ্রহ হয়ে এটা করে, পরবর্তীতে সে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে না। এটা একটা কারণ হলো ল্যাপস হচ্ছে। আরও অনেক কারণ আছে। আপনার যে এজেন্টরা লাইফ পলিসি নিয়ে কাজ করে তাদেরকে বছরের প্রথম, এখন বছর না, এখন প্রতি মাসেই টার্গেট দেওয়া হয় এবং প্রতি মাসেই লাইফ ইন্স্যুরেন্স ক্লোজিং করে। হ্যাঁ, আগে এটা বাৎসরিক ক্লোজিং করতো বা হাফ ইয়ারলি ক্লোজিং করতো, প্রতি মাসেই তারা ব্যবসা হিসাব করে। তো এখানে যে টার্গেটটা দেওয়া হয়, এই টার্গেট ফিল আপের উপরে তাদের কমিশন এবং তাদের চাকরি বাকরি এটা নির্ভর করে। তখন সে কি করে, এজেন্ট, সে তখন তার টার্গেট ফিল আপ করার জন্য যারা বিমা নেওয়ার উপযুক্ত না সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা বিমা দিয়ে দেয়, মানে প্রলুব্ধ করে এবং তারা প্রথম না বুঝে, এবং বিমাতে অনেক শর্ত থাকে কিন্তু এই শর্তগুলি তারা পড়ে না আসলে। তো না পড়ার ফলে এটা আপনি ব্যাংকের লোন নেওয়ার সময় দেখবেন এই শর্তগুলো পড়ে না। ব্যাংকের লোন, স্টক মার্কেটে যখন অ্যাকাউন্ট ওপেন করে, বিমা যখন করে, তখন যে ইংরেজিতে করা যে ফর্মটা সেটি আমরা অনেকেই পড়ে না। তো না পড়ার ফলে হয় কি, সে ওই আর
যে ব্যক্তি এজেন্ট এটা এমনভাবে ইনফ্লুয়েন্স করে তাকে করার জন্য, সে করে বসে, করার পরে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকার জন্য একটা এটা ল্যাপস হতে পারে। আর একটা আর ল্যাপস করে তারা অনেক বিমা করে এজেন্টরা অনেক সময় আপনার পলিসি হোল্ডার জানেও না, সে তার ওই লিস্ট থেকে থেকে এটা করে দেয় তার টার্গেট ফিল আপ করার জন্য। এখানে প্রথম বছর এটা করাতে সুবিধাটা কি, লাইফ ইন্স্যুরেন্সের ফার্স্ট ইয়ারে আসলে কোনো টাকাই বিমা কোম্পানি পায় না। এর 95 পর্যন্ত আইন আছে যে 95 পর্যন্ত খরচ করতে পারে আপনার বিমা কোম্পানি ফার্স্ট ইয়ারের প্রিমিয়ামের জন্য, তার ম্যানেজমেন্ট এক্সপেন্স এবং কমিশন সব কিছু মিলিয়ে। এরা দেখা যায় যে 100%-এর উপরে খরচ করে ফেলে। তো সুতরাং ওই ভদ্রলোক যে এজেন্ট এই কাজটা করছেন তার দায়িত্ব থাকছেন না, তিনি তার টার্গেটটা ফিল আপ করে সে একটা প্রমোশন নিয়ে নিল, আরও সুযোগ সুবিধা, বোনাস ইত্যাদি নিয়ে নিল। পরবর্তীতে ওই কোম্পানি যখন বিমা আপনার হয় না, আপনার টাকা পায় না, ল্যাপস হয়ে যায়, তখন কিন্তু কোম্পানির জন্য ক্ষতি এবং এজেন্টের আপনার পলিসি হোল্ডারের জন্য ক্ষতি। আমরা দেখি যে এজেন্টরা সাধারণত প্রথম বছর যখন করা হয়ে যায়, দ্বিতীয় বছর পুরনো পলিসিটার পেছনে অতটা তাদের আর গরজ থাকে না, নতুন পলিসি খোলার জন্য তারা বেশি আগ্রহী হয়ে ওঠে। এটাই হবে, কারণ তার তো টার্গেট থাকে এবং সে ম্যাক্সিমাম কমিশন কিন্তু ফার্স্ট ইয়ার থেকে পায়। তাহলে এটা কি একটা অসুস্থ প্রতিযোগিতা? না, এটাকে আমি অসুস্থভাবে বলবো না। আমি যদি এটাকে আর ব্যাখ্যা করি, যদিও বাংলাদেশ সেটা হচ্ছে না, প্রথম বছরের পলিসিটা ওই এজেন্টের দায়িত্বে, এরপরে কিন্তু দায়িত্বটা চলে যায় কোম্পানির হাতে। প্রথম বছরে কিন্তু সে কিছুই পাচ্ছে না কোম্পানি, কিন্তু কোম্পানি পাচ্ছে সেকেন্ড ইয়ার থেকে। এখানে অ্যাকচুয়াল ভ্যালুয়েশনটা ওইভাবে করেই আনা হয় যে ফার্স্ট ইয়ারে সে তেমন কিছু পাবেন না, 95-ই তো খরচ করার অধিকার আছে, তাই না, 5%। সেকেন্ড ইয়ার থেকে যে টাকাটা আসবে এটা কোম্পানিতে জমবে। সুতরাং কোম্পানিরও দায়িত্ব সেকেন্ড ইয়ার থেকে সে কোন মেকানিজমে ওই পলিসি হোল্ডারের কাছ থেকে তার প্রিমিয়ামগুলি নিয়ে আসবে, সেটা কোম্পানির দায়িত্বের উপরেও পড়ে। এইটা যদি ফার্স্ট এজেন্টের উপরে দিয়ে দেওয়া হয় পুরোপুরি, তাহলে কিন্তু এজেন্ট ব্যর্থ হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাই দেখি। কিন্তু এটা ম্যাল প্র্যাকটিস আমি মনে করি। আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে, দেশি বিদেশি। তো আপনার এটা ম্যাল প্র্যাকটিস, কারণ এখন যে টেকনোলজি, এখন কিন্তু আপনার সমস্ত ডেটা থাকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ওই পলিসি হোল্ডারের। সুতরাং সে ওই পলিসি হোল্ডারের কাছ থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনওয়ার্ড তার 10 বছরের পলিসি কিভাবে টাকা তাকে মেসেজ দিয়ে তাকে যোগাযোগ করে নিয়ে আসবে, তাহলে এটা এফেক্টিভলি হবে। আপনি ওর উপরেই যদি দুইটা দায়িত্ব দিয়ে দেন, সেটা এফেক্টিভলি হয় না। সে তার নজরটা থাকে ফার্স্ট ইয়ারের দিকেই। এবং পরবর্তীতে যদি কোম্পানি, আচ্ছা এখানে আরও একটা জিনিস যেটা আমরা অলরেডি আমি আলাপ করলাম, যে কি লেখা থাকে সেটা তারা জানে না। একটা পলিসি হইলেই তার পরের বছর কিন্তু এটা ক্লেম সৃষ্টি হয় না। একটা ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে তার ইন্স্যুরেন্স ফান্ড তৈরি হইতে 2 বছর 3 বছর সময় লাগে, যদিও শরিয়া ভিত্তিক কোম্পানিতে বলে পরের বছরই হয়। তো যার ফলে এখানে যে আপনার শর্তগুলি লেখা থাকে যে প্রথম বছরেই যদি বা দ্বিতীয় বছরে ভাঙাই ফেলায়, সে কিন্তু কিছু ফেরত পায় না। এবং এখান থেকে একটা মানে পাবলিকের এই ইন্স্যুরেন্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়। এই জায়গাটি কি কিন্তু ওইভাবে যখন ইন্স্যুরেন্সটা ওপেন করে, তখন কি এই শর্তগুলো এত শক্তভাবে উপস্থাপন করা হয়? মোটেও হয় না, মোটেও হয় না। বরং এগুলোকে আড়াল করা হয় এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল এগুলি মার্কেটে আছে তাদের সাথে তুলনা করা হয় যে আপনি এই পাবেন। আসলে তা না। এখানে যে বড় জিনিসটা হলো রিস্ক তাই না? তো সেখানে রিস্কের বাইরেও তাদেরকে অনেক প্রলোভন দেখানো হয়, প্রলোভন দেখিয়ে মূলত অ্যাকাউন্ট খোলা হয় এবং পরবর্তীতে সেটিকে প্রপার নার্সিং না করার কারণে তামাদি হয়। আমরা একটু আপনার আলোচনা ছেড়ে আমি একটু এই জায়গাতেই জনাব শাহরিয়ার হোসেন, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে প্রথম অ্যাকাউন্ট ওপেন হলো, যেটি সুলতান আহমেদিন বললেন যে এটি কোম্পানি 1 বছরেরটা কিছু পায় না, প্রায় শতভাগ এটি খরচই করা হয় মাঠ পর্যায়ে বা কোম্পানি প্রসারের ক্ষেত্রে। এই যে তথ্য উপাত্তগুলো, এগুলো কি আধুনিকায়ন কোনো কিছু হয়েছে? তথ্য প্রযুক্তির সম্মিলন বা মেলবন্ধন কি ইন্স্যুরেন্স খাতে ঘটেছে? যদি ঘটতো, তাহলে মাঠের সঠিক চিত্র কোম্পানি পাচ্ছে না কেন? এখন অবশ্য এই মুহূর্তে যদি বলেন, তাহলে এই জিনিসটা আগের যে কথাগুলো বলেছিল যে কোম্পানি কিছুই জানতে পারছে না, এখন কিন্তু এই জিনিসগুলো অটোমেশন হয়ে অনেকটা স্বচ্ছতা এসেছে। কোম্পানি কি অটোমেশন হয়েছে? মোটামুটি এসছে, কিন্তু এগুলো হয়তো ইন্টিগ্রেটেড ফর্মে আসেনি।
আপনার কেউ কেউ পিসমিল আকারে এক একটা ইয়ে করে নিয়েছে, তবুও ইডরার একটা নিয়ম করা হয়েছে, যখনই প্রিমিয়াম কালেকশন করা হবে দ্যাট উইল বি ডিপোজিটেড, মানে দ্যাট উইল বি শোন ইন দি ইডরাস অ্যাকাউন্টস অলসো। তো এইখানে এই জিনিসটা এসছে, স্বচ্ছতা এসছে, সেন্ট্রালি এটি এসেছে সব বীমা কোম্পানি যখনই কেউ, হ্যাঁ, যখনই আপনার একটা প্রিমিয়াম জমা হচ্ছে সেটা সেই কোম্পানির হেড অফিসে তো যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দি ইডরার কাছেও যাচ্ছে। এখন সেটা কতদূর মনিটর করা হচ্ছে সেটাও একটা ব্যাপার রয়েছে। আর যেইটা প্রথম দিকে আমার সহালোচক বললেন যে এই লোকগুলো কেন এই ল্যাপসেশন হচ্ছে, ল্যাপসেশনগুলো হওয়ার মূল কারণ হলো তার সামর্থ্যের বাইরে যে সে কোনো ক্যালকুলেশন ছাড়াই প্রলুব্ধ হয়ে করে ফেলছে যে আমি এত টাকা পেয়ে যাব। এত টাকা পেতে গেলে যে শর্তগুলি আছে এটা কন্টিনিউয়েশন রয়েছে, সেই শর্তের কাছেই তো হাঁটছি না, শুধুমাত্র মুনাফাটা দেখছি। আর ইন্স্যুরেন্স কোম্পানির তো ধরেন দুইটা জিনিস অবশ্যই থাকে, একটা হলো রিস্ক কভারেজ, আর একটা হলো ইনভেস্টমেন্ট রিটার্ন। তো এখন যদি গ্রুপ ইন্ডোমেন্ট পলিসিগুলো থাকে তাহলে তো ইন্ডোমেন্ট রিটার্ন থাকবে, তাহলে লোকটা মারা না গেলেও একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে উইথ সার্টেন পার্সেন্টেজ অফ প্রফিট সে টাকাটা ফেরত পেয়ে যাবে। আর মারা গেলে তো রিস্ক কভারেজ পুরোটাই করছে, কিন্তু রিস্ক কভারেজ আপনার দাবি করা হচ্ছে কিন্তু পাচ্ছে না। আমরা দেখছি যে কোম্পানিগুলো স্থাবর সম্পত্তি কিনেই এই তাদের টোটাল বিনিয়োগ বা যারা যে প্রিমিয়ামের টাকা যেটা তারা আর্ন করছে সেগুলো দিয়ে একটা হচ্ছে তারা দেদারসে খরচ করছে তাদের উন্নয়নের পেছনে, বাকিটা তারা স্থাবর সম্পত্তি কিনে সেখানটাতে আটকে রাখছে। বিমার দাবি যখনই কোনো ক্লেম করা হচ্ছে তখন বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে, এর কারণটা কি? এটার কারণ হলো আমি পুরোপুরি বলবো এটা রেগুলেটরের একটা ব্যর্থতা। কারণ একটা কোম্পানি ইচ্ছা করলে, দিস ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি, ইচ্ছা করলেই তার কয়েকজনের পর্ষদের ইচ্ছা অনুযায়ী একটা সম্পদ কিনে ফেলতে দেয় না। কারণ তার দেখতে হবে তার কাছে লিকুইডিটি কত রয়েছে, তার মানে এখানে লায়াবিলিটি কত রয়েছে। তো এই দুইটার ভিতরে সমন্বয় তো থাকতে হবে। তারপরেও যদি এক্সেস ফান্ড থাকে তখন অবশ্যই তার ইনভেস্টমেন্ট রিটার্নের জন্য সে কোনো বড় জায়গায় করতে পারে। ধরেন আমরা যেরকম জেনারেল ইন্স্যুরেন্সে আমরা 40% মতো ব্যাংকে রাখি যে ইমিডিয়েট ক্যাশের জন্য, তারপরে আরও বাকিটা চলে যায় স্টক মার্কেটে চলে যাচ্ছে, বাকিটা যখন আরও বেশি থেকে যায় তখন ডিফারেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড অর স্টার্ট আপ কোম্পানি অর অন্যান্য এইসব জায়গায় যাই। এরপরেও যদি থাকে তখন আমরা ফিক্সড অ্যাসেটে যাই, কারণ এগুলো তো আমাদের ভাড়া দিতে হচ্ছে, তো আমার একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য। কিন্তু এইখানে রেগুলেটরের পারমিশন ছাড়া সে কিন্তু কিনতে পারে না। রেগুলেটরের পারমিশন রেগুলেটর দিচ্ছে একটা কিনতে, আপনি কিনছেন আর একটা 3 টাকার জমি আপনি কিনছেন 33 টাকা দিয়ে, এরকম তো অসংখ্য এক্সাম্পল আছে। সেখানে রেগুলেটর কতখানি, আপনি নিজেই যদি স্বচ্ছতার ভিতরে না থাকেন, জবাবদিহিতার ভিতরে না থাকেন, তাহলে ইন্স্যুরার বা যিনি রেগুলেটর তিনি কতক্ষণ আপনাকে পাহারা দিয়ে এটিকে নিশ্চিত করবেন? হ্যাঁ, সেটা অবশ্যই, মানে শতভাগ না পারলেও মানে উনি 80% কন্ট্রোল করতে পারেন যে ভ্যালুয়েশন, ওই জায়গার ভ্যালুয়েশন কি হবে, কারণ সে তো পুরো জিনিসটাই সাবমিট করবে যে ওই জায়গায় যে যদি দেখা যায় যে ওই জায়গার আসলে ভ্যালুয়েশনটা কত। এখন একটা কোম্পানি দেখা যাচ্ছে পুকুর কিনেছে এবং সেই পুকুরটা ভরাট করতে যেই টাকা দিয়ে পুকুর কিনেছে তার 4 গুণ টাকা খরচ করেছে, তো সে লিকুইডেশনে যাবে না তো কে যাবে? আর এই তার যেহেতু তখন ফান্ডের লিকুইডিটি দেখা যায় তখনই সে বিমা দাবি পেমেন্ট করতে অসহায়। আর আরেকটা জিনিস হলো যে লাইফের এজেন্টগুলোকে যখন নিয়োগ করা হয় এগুলো ম্যাক্সিমামই আপনার ওই পার্সেন্টেজ বেসিসে, এরা প্রথম পার্সেন্টেজ বেসিসে। দ্বিতীয় কথা, দেখা যাচ্ছে যে বিমা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই বা যোগ্যতা নাই, শিক্ষা নাই, এমন লোকজনদেরকেও দেওয়া হয় এবং শুধুমাত্র তাদের টার্গেট অ্যাচিভ করবার যে কোনো কৌশল তারা গ্রহণ করে থাকে, এবং যে কারণে আজকে এই বিমা শিল্পের এই পরিস্থিতি। না, আপনি আরেকটা জিনিস দেখেন যে একটা দেওয়া হলো, হয়তো একজন লোকের কথা বললো, আমি লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি, যে তুমি যদি এই পরিমাণ প্রিমিয়াম নিয়ে আসতে পারো, সেও হয়তো জানে না সদ্য ইউনিভার্সিটিতে পাশ করা ছেলে একটা ইয়েতে চাকরি খুঁজছে, তুমি যদি এই একটা পলিসি নিয়ে আসতে পারো এত লক্ষ টাকার, তোমাকে এই স্যালারি দেওয়া হবে। সে প্রলোভনের ভিতর পড়ে আপনাকে যে ধরলো, আপনি তার রয়েছেন রয়েছেন যে আমাকে একটা পলিসি যদি নেন আপনিও কিন্তু খুব রিলাক্টেন্টলি ঠিক আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন কিংবা ইন্স্যুরেন্সের যে স্পিরিট, সেই স্পিরিটের ভিতরে না যে জাস্ট তাকে হেল্প করার জন্য নিলেন, আর নেওয়ার পরে সে তো ওই মাসের বেতনটা পেলো, পরবর্তী মাসে যে ধর বলছে আবার আরেকটা আনো, তো সে বেচারার
তার সার্কেলটা কতটুকু, আর তারপরে তার ট্রেনিংটা কি। আসবো, আমরা আবার আলোচনায় আসবো জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পর ফিরছি আমাদের আবার নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় ইতিমধ্যে আমরা বলেছি, ইন্স্যুরেন্স খাতে বিপর্যয় কেন। আমি এবার একটু আলোচনায় যেতে চাই সুলতানুল আবেদিন মোল্লা, আপনার কাছে। আমরা দেখলাম যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো ইন্স্যুরেন্স খাতও নানান অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অনাচার, লুটতরাজে একেবারে মরতে বসেছে, এরকম একটি অবস্থায় চলে এসছে। বলা চলে যে ইন্স্যুরেন্স খাতের ব্যবসা একরকম তলানিতে ঠেকে যাওয়ার মতো অনেকগুলো কোম্পানির। এবং সেই প্রেক্ষাপটে ব্যাংক, 5টি ব্যাংক একীভূত করার ওই তালে তাল মিলিয়ে ইন্স্যুরেন্স খাতেও আপনার একীভূত করার একটি উদ্যোগ সরকার নিয়েছে বলে আমরা জেনেছি। এবং বীমাকারীর রেগুলেশন অধ্যাদেশ 2025 একটি খসড়া প্রস্তাব আর্থিক প্রতিষ্ঠান বিভাগেও পাঠানো হয়েছে। আসলে কি অবস্থা, ব্যাংকের সাথে ইন্স্যুরেন্সও এখন যদি একীভূত করার যে উদ্যোগ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আবার আমি যেটা মনে করি বা আমি যেটা আমার যেটা এক্সপেরিয়েন্স, যে বিমাকে যদি আপনি ব্যাংকিং রেগুলেশনের সাথে তুলনা করে একইভাবে পরিচালনা করেন, আমার মনে হয় না যে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট হবে। কারণ দুইটার আইনের মধ্যে পার্থক্য আছে। এবং ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান, বিমা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান না। বিমা হলো সেবা প্রতিষ্ঠান, সার্ভিস কোম্পানি। বিমা তো নিজের টাকা নিজের কাছে রাখে না, সে তার টাকা ব্যাংকে রাখে। বাংলাদেশ ব্যাংক ইটসেলফ টাকা আর্ন করে, সে যে কিন্তু আইডিয়ারে কিন্তু কোনো টাকা আর্ন করে না। সে শুধু বিমা কোম্পানি থেকে নবায়ন ফি পায় এবং সেই টাকা দিয়ে সে চলে। তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনি যদি ব্যাংকের মতো করেই ব্যাংকের পিছনেই দৌড়াতে থাকেন, তাহলে জিনিসটা আলটিমেট রেজাল্টটা ব্যাংকের মতোই হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। না, আইন তো ভিন্ন দুটো। জি, সেই বিমা আইন যেটি আছে সেটি তো সংশোধন করে এখন এই একীভূত করবার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখেন, সেখানে আপনার বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে আমানতকারীর টাকা সুরক্ষিত আছে, তারা সেটা যে কোনোভাবেই ফেরত দেবে। এখন এই একীভূত হলে পরে প্রথম হলো যে এই পলিসি হোল্ডারের যে টাকা পাওনা আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যার থেকে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার টাকাটা কিভাবে ফেরত দেবে। এখানে দুটো জিনিস আছে। সেটা হলো আপনার আর্থিক বা ইন্স্যুরেন্স কোম্পানি, বিশেষ করে লাইফ নন লাইফ দুটাকেই বলা হয়েছে, তার যে লাইফ ফান্ড বা ইন্স্যুরেন্স ফান্ড, এর 30% গভর্নমেন্ট সিকিউরিটিজে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। হ্যাঁ, এটা লাইফ ফান্ডকে বলা হয় লাইফ ফান্ড ইনভেস্টমেন্ট রুলস আছে। সেখানে আপনি যেটা বলছিলেন যে জমি জমা কিনে মাত্র 20% লাইফ ফান্ডের জমি জমা কিনতে পারে, সেখানে অতিরিক্ত জমি জমা এবং অতি মূল্যায়নে কেনা হয়েছে বলে তারা। এবং সবচেয়ে বড়, আপনি যদি অ্যানালাইসিস করেন, আজকে যারা বিপর্যয়ে পড়ছে, তারা এই 30% টাকা তারা সরকারি সিকিউরিটিজ কেনে নাই। না কেনার তাদের একটা অন্য অজুহাত ছিল, আমি সেই প্রসঙ্গে যদি যাই তাহলে এটা বড় হবে। তারা এটা কেনে নাই, এখানে রেগুলেশনের প্রশ্ন আছে। হ্যাঁ, এবং এটা নিয়ে তখন তারা অনেকেই চেষ্টা করছে মামলা করে এটা থামাবে। এটা মামলার বিষয় তখন ছিল না, এটা কিনতেই হবে 30%। এই 30% টাকাও যদি তাদের কাছে থেকে যেত সিকিউরিটিজ, তাহলে কিন্তু এই বিপর্যয়টা সৃষ্টি হতো না। এটা কি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণে এটা করে নাই, তারা এই আইনটাকে তোয়াক্কা করে নাই? না, আমি এখানে বলি, এখানে দেখবেন যে বেশিরভাগ ব্যাংকের মতো করে লাইফ ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সে একই ঘটনা ঘটছে, যারা শরিয়া ভিত্তিক কাজ করেছেন। এই শরিয়া ভিত্তিক কোম্পানিগুলি তারা বলছে যে আপনার তারা যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনে, সেখান থেকে রিটার্ন অনেক কম, তারা ইন্টারেস্ট কম পায়। তো আমার প্রশ্ন ছিল যে তারা তো আসলে ইন্টারেস্ট খায় না। এখন বাংলাদেশ ব্যাংকেও কিন্তু শরিয়া ভিত্তিক আছে,
হ্যাঁ আপনার শরিয়া আইন আছে, শরিয়া ভিত্তিক প্রোডাক্টও আছে, সেখানে হয়তো দেখা যায় যে বছর শেষে ওই খুবই কম 1-2%। এখন তারা প্রোডাক্টটা বিক্রি করতেছে শরিয়া ভিত্তিক, অথচ তারা বন্ডটা সিকিউরিটিজটা শরিয়া ভিত্তিক কিনতেছে না, তারা কিন্তু পাবলিকের কাছে যাচ্ছে ইসলামিক কনসেপ্ট নিয়ে। সুতরাং সেখানে কিন্তু সুদের প্রশ্ন আসছে না, কিন্তু সে কিন্তু তার রিটার্নের সময় সুদের সাথে কম্পেয়ার করতেছে। তো এই একটা কারণে তাদের যে শরিয়া বোর্ড আছে, তাদের শরিয়া বোর্ড বলছে তোমাকে ওইটা কিনতে, মানে ওইটা কিনতে হবে, কিন্তু তারা এটা কিনে নাই, শরিয়া বোর্ড এটাকে অ্যালাউ করে নাই। শরিয়া ছাড়াও শরিয়া আইন দ্বারা পরিচালিত যে ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলছেন, এর বাইরে শরিয়ার বাইরে ট্র্যাডিশনাল যে ইন্স্যুরেন্স, সেখানটাতেও তো আমরা দেখলাম যে অনেকগুলো কোম্পানি সিক হয়ে আছে। বেশিরভাগই শরিয়া ভিত্তিক, এর সবচেয়ে বড়টাই শরিয়া ভিত্তিক। এবার আপনার 15টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 14টা কোম্পানি যোগ করলে যে ফান্ডের ক্ষতি হচ্ছে, একটা কোম্পানি তার চেয়ে বেশি, এবং সেটা শরিয়া ভিত্তিক কোম্পানি। আমি অন্যভাবে এটা আলোচনা করছি। কথা হলো যে শরিয়া কাউন্সিল থাকার পরেও তারা কেন তাদেরকে এই সমস্ত কিছু দেখভাল করে নাই, কেন সে তার ফান্ডের 20%-এর বেশি গিয়ে জমি কিনছে, কেন তাদের 10 টাকার জিনিস তারা 50 টাকায় কিনছে। এখানে তাদের তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে প্রভাবশালী চেয়ারম্যান এবং ডাইরেক্টররা এখান থেকে টাকা সরাচ্ছে, সেটা কেন শরিয়া তখন প্রোটেক্ট করে নাই? শরিয়া কেন অডিট নিয়ন্ত্রক সংস্থা থেকে কেন সেটিকে দেখা হয় নাই বা প্রপারলি মনিটর করা হয় না? হ্যাঁ, মনিটর করা হয়, যে এর থেকেই এই টাকার সমস্যা। এখন আপনি একীভূত ইয়েতে আসেন, যদি সেখানে আপনার এই পলিসি হোল্ডারের টাকা, আমি তো বললাম যে আমানতকারীর টাকা বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে, এখানে পলিসি হোল্ডার। আপনি কি বলছেন যে আইন করে এই ব্যাংকের মতো যে এখন রেগুলেশন অর্ডিন্যান্স যেটা করছে, সেটি করে কি এই ইন্স্যুরেন্সকে একীভূত করা সম্ভব? এটা সম্ভব, ওনরা যেভাবে প্রস্তাব দিচ্ছে পুরোটা আমি জানি না, তবে আপনার অর্ডিন্যান্সের ক্ষমতা কতটুকু এটা তো পার্লামেন্টে পরে পাশ করতে হবে। তো পার্লামেন্ট তো আসতে বেশি দিন আর দেরি নাই। সুতরাং এই যে অর্ডিন্যান্স পাশ করার জন্য যে সময়, আপনার কি মনে হয় যে এই সময়টুকু এখনো আছে? কারণ এটা অর্থ মন্ত্রণালয় থেকে যাবে আইন মন্ত্রণালয়, এবং তারপরে একেবারে উচ্চ পর্যায়ে এটা সিদ্ধান্তের ব্যাপার হবে। ধন্যবাদ, আমরা সেই অপেক্ষায় থাকি কি হয়। জনাব সৈয়দ শাহরিয়ার হাসান, এই যে বলছিলেন যে যে কোম্পানিগুলো একীভূত যদি হয়, তাহলে সেখানে যাদের বিনিয়োগ আছে বা পলিসি আছে, তাদের অর্থ কিভাবে তারা ফেরত পাবে, এমন কোনো আলোচনা কি আপনারা পেয়েছেন? না, সেরকম আলোচনা এখনো সেইভাবে হয়নি। এখন তো জাস্ট মানে ইয়েটা উঠেছে যে এই কোম্পানিগুলো সিক হয়ে গেছে, এখন এদেরকে একীভূত করা লাগবে। তো একীভূত করার কিন্তু প্রিসিডেন্স আমাদের রয়েছে। যখন মানে আফটার লিবারেশন, যখন সব কোম্পানিগুলো কি বলবো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল, তখন সেইগুলোকে অ্যামালগামেট করা হয়েছিল, করে এরপরে 2-3টা ধাপ আছে, তারপরে তো সাধারণ বীমা এবং জীবন বীমা করে স্পেসিফিক্যালি ভাগ করে দেওয়া হলো 73 সনে। তার আগে কিন্তু আরও কয়েকটা ধাপ আছে। তো 4টা করা হয়েছিল, সেগুলো অত ওই প্রসঙ্গে না যাওয়াই। তো সেই 4টাতে করা হলো যে এই কোম্পানিগুলোর কি অ্যাসেট রয়েছে এবং কি লায়াবিলিটিস রয়েছে, সেইগুলো এই সাধারণ বীমাকে দিয়ে দেওয়া হলো, এবং জীবন বীমারও কি অ্যাসেট রয়েছে কি লায়াবিলিটি রয়েছে সেইগুলো দিয়ে দেওয়া হলো। তারপর পর্যায়ক্রমে এরা ব্যবসা করে করে এই টাকাগুলো জোগাড় করেছে। কারণ ওই যে যদি ফান্ডের টাকা না থাকে, তার ধরা উচিত ওইসব ডাইরেক্টরস যারা এরা করেছে। কারণ এই যে এতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি উইদাউট হ্যাভিং এ রিসার্চ অন দি মার্কেট, আপনি এতগুলি পারমিশন দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? দিয়েছেন লুটপাটের জন্যই দিয়েছেন। কারণ তারা এইটা দিয়ে লোকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তারা এইভাবে টাকা তুলে নিয়ে যা তা খুশি করেছে, বোর্ড মানি যেমন তেমন খুশি নির্ধারণ করেছে। হ্যাঁ, তো গাড়িগুলো আপনি যারা ইন্স্যুরেন্স করেছে বিনিয়োগকারী বা যারা এখানটাতে জমা টাকা প্রিমিয়াম দিয়েছে, তাদের স্বার্থ সুরক্ষা কিভাবে এখন যদি একীভূত হয়ে যায়, কিভাবে স্বার্থ সুরক্ষিত হবে? স্বার্থ সুরক্ষিত হবে, একে তো তাদের যেসব ইনভেস্টমেন্টগুলো রয়েছে, তারাই তো এই কোম্পানিটাকে এই অবস্থা হয়েছে, এই জন্যই তো সিক হয়েছে। তাদের তো শেয়ার রইলই, শেয়ারটা রইল যেটা, এখন যেই শেয়ারটা রয়েছে, এখন ওইগুলো দরকার হলে গভর্নমেন্ট উইল সেল আপ, এবং দে আর রেসপন্সিবল ফর দিস ফেট অফ দিস কোম্পানিজ। কারণ কেন হলো? তাদের ব্যর্থতার জন্য, তো তাদের দুর্নীতির জন্যই তো হলো এটা, নাহলে তো হতো না। অবশ্যই এর সাথে কিছু কর্মচারী জড়িত আছে, তারপরে তাদেরকেও ধরা হোক।
মানে আপনি কিন্তু বলছেন আমার মনে হয় যে এটা যদি করা হয় যে ওই ৭৩-এ যেরকম হয়েছিল সেরকম করে ভাগ করে দিলে তবুও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ইমেজটা কিছুটা ফেরত আসবে এবং এইখানে গভর্নমেন্ট আপাতত একটা মানে আমার মনে হয় একটা স্পেশাল কোনো স্যাংশন দিতে পারে যে এই টাইমের জন্য তোমাদেরকে এই ফান্ডটা দেওয়া হলো, দিয়ে তোমরা আস্তে আস্তে আমাদেরকে এই ফেজে দিয়ে দিবে। তবে আপনি বলতে চাইছেন সকল পক্ষের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে যেন এই একীভূতকরণের দিকে অবশ্যই অবশ্যই। ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব সুলতানুল আবিদিন মোল্লা এবং সৈয়দ শাহরিয়ার আহসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনার শেষ করব এখানটাতেই। তার আগে শুধু জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গ দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।